হ্যালো প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা থাম্বনেলে দেখেছেন যে বিষয়টি, সে বিষয়টি আমি এখন আলোচনা করছি যে ভূমি বিষয়ক যে অপরাধ, এটি ফাইন্ড আউট করা হয়েছে 5টি। এই 5টি ভূমি বিষয়ক অপরাধ আপনার জানা উচিত। কোন কোন সেই ভূমি বিষয়ক অপরাধগুলো? হয়তো আপনি নিজে করে ফেলছেন, হয়তো আপনার সাথে কেউ করছেন। কাজেই জানলে আপনি সতর্ক হতে পারেন। হয়তো আপনি আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না, বা আপনাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, আপনার আইনের আশ্রয় নেবেন। এটা জানা উচিত। এই জন্য আমার মনে হয় যে এই ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। আচ্ছা, তো আমি ভূমি অপরাধ ও প্রতিকার আইনের 4 ধারা, এই 4 ধারা থেকে 5টি যে ভূমি সংক্রান্ত অপরাধ এবং তার দণ্ড আমি একটু আলোচনা করছি। দর্শক, প্রথমে যে ব্যাপারটা আলোচনা করব সেটি হচ্ছে যে অন্যের মালিকানাধীন জমি নিজের মালিকানাধীন বলিয়া আপনি যদি প্রচার করেন। এখন বলতে পারেন যে অন্যের মালিকানাধীন সম্পত্তি আমি কিভাবে নিজের বলে প্রচার করব? কারণ ভূমি অফিসে তার নামে রেকর্ড, তার নামে দলিল, এগুলো তো কোনো উপায় নাই নিজের মালিকানা বলে প্রচার করা। কিন্তু তারপরও আছে যে সব কিছুই মালিকানা আপনার, সেখানে অন্য একজন তৃতীয় একজন ব্যক্তি বলল, না এই জমিটা তো আমার, এটি আমার পূর্বপুরুষের, বা এটি আমার পূর্বপুরুষ ক্রয় করেছিল। যে কোনো উপায়ে সে হয়তো প্রচার করছে যে এই সম্পত্তিটি আমার। এখন এরকম মানুষ হয়তো থাকতেই পারে যে প্রচার করছে যে এই সম্পত্তিটি আমার, আমি বিক্রি করব, দেখেন তো, দালাল শ্রেণীর লোক আছে। তো এটি কিন্তু একটা অপরাধ, কারণ সম্পূর্ণ মালিকানা আপনার। বলা আছে অন্যের মালিকানাধীন সম্পত্তি যদি অন্য কেউ প্রচার করে যে এই সম্পত্তিটি আমার, এই সম্পত্তিটা আমি বিক্রি করব, দালালের মতো, তো এইটা কিন্তু একটা অপরাধ। এটা 1 নম্বর গেল। আর 2 নম্বরটা হচ্ছে যে তথ্য গোপন করিয়া কোনো জমির আংশিক বা সম্পূর্ণ অংশবিশেষ, সম্পূর্ণ বা ওর অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর যদি হস্তান্তর বা সমর্পণ করা হয়, তথ্য গোপন করে। কোন তথ্য গোপন করে? তথ্য গোপন করে হতে পারে যে এই সম্পত্তিটার মধ্যে আরও ওয়ারিশ আছে, হয়তোবা দেখা গেছে যে বোনের সম্পত্তি হাইড করা হয়েছে, বোনের যে অংশ হাইড করা আছে, যাকে বলা হচ্ছে যে বোনকে তো অন্য স্থানের থেকে দিয়েছি, এটা হতে পারে। বা ফুপু এর সম্পত্তি হাইড করা আছে, ফুপুর সম্পত্তি সহ বিক্রি করে ফেললেন, এটি একটি তথ্য গোপন করা ব্যাপার হলো। বা এমন কোনো ব্যাপার, যে এই সম্পত্তিটি হয়তো আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন, ওই লোক হয়তো পূর্বেই এই সম্পত্তিটি অন্য কারো কাছে বিক্রির উদ্দেশ্যে বায়না রেজিস্ট্রি করে ফেলেছে, বা আগেই বিক্রি করে ফেলেছে, এই একটা তথ্য সে গোপন করেছে। মারাত্মক তথ্য কিন্তু এটা। আচ্ছা, দলিলের ক্ষেত্রে সাধারণত তথ্য এগুলোই, যে হয়তো সে কোনো ওয়ারিশ হাইড করেছে, কিংবা এই সম্পত্তিটি সে আগেই বিক্রি করেছে, এরকম হতে পারে। কিংবা এমন হতে পারে যে এই সম্পত্তিটি কোনো সরকারি সম্পত্তি স্বার্থ জড়িত আছে। এটি হচ্ছে গৌণ ব্যাপার, কারণ আপনি যখন জমি কিনবেন তখন কিন্তু ভূমি অফিসে গিয়ে একটু খোঁজ নেবেন যে এর সাথে সরকারি হাত জড়িত আছে কিনা। এটা কিন্তু ইজিভাবে ফাইন্ড আউট করা যায়। তো এটি হলো দর্শক 2 নম্বর। আর 3 নম্বরটা হচ্ছে যে স্বীয় মালিকানাধীন সম্পত্তি, অর্থাৎ নিজে যতটুকু মালিকানাধীন সম্পত্তি আছে তার অতিরিক্ত সম্পত্তি বিক্রি করা, বা অন্যের মালিকানাধীন সম্পত্তি বিক্রি করা, এটি কিন্তু একটা অপরাধ। দর্শক, বুঝিয়ে বলছি। ধরুন আপনার সম্পত্তি আছে 20%, আপনার যে জমিটি আছে সেটি 20% আপনার মালিকানা। এখন ওই খতিয়ানে হয়তো ওই দাগে টোটাল সম্পত্তি আছে 80%। এখন আপনি হয়তো কোনোভাবে ভুল বুঝিয়ে 25% বিক্রি করে ফেলেছেন। 5% অতিরিক্ত সম্পত্তি, নিজের সম্পত্তি 20, তার সাথে অতিরিক্ত 5% বিক্রি করে ফেলেছেন। এইটি কিন্তু দর্শক একটি ভয়াবহ অপরাধ হবে। আরেকটা ব্যাপার আছে ঠিক এই ক্লজের মধ্যেই, যে কেউ যদি অন্যের সম্পত্তি বিক্রি করে ফেলে,
এখন আপনি বলবেন যে কিভাবে সম্ভব অন্যের সম্পত্তি এই যুগে বিক্রি করা সম্ভব? কারণ রেকর্ড তার নামে এসেছে, দলিল তার নামে, খারিজও তার নামে, আমি কিভাবে করব? আচ্ছা, এভাবে এখানে দু ধরনের মানে দুভাবে প্রতারণা করে অন্যের সম্পত্তি বিক্রি করা যেতে পারে। একটা হচ্ছে যে যার নামে রেকর্ড হয়েছে তার ছেলে সন্তানরা হয়তো বিদেশে থাকে, যারা কুচক্রী মহল তারা তো খোঁজ রাখে যে কে দেশে থাকে, কার সম্পত্তিতে ফ্রড করা যাবে। যারা সচেতন তাদের সাথে তো ফ্রড হয় না, কিন্তু যারা দেখা যায় যে একটু অমনোযোগী বা সময় দিতে পারছে না বিদেশে থাকে বলে, হ্যাঁ, বা একটু কম বুঝে, তাদের সাথে কিন্তু ফ্রড করা হয়। এখন দেখা গেল যে কেউ একজন আমেরিকা থাকে, তার সম্পত্তি 10 বছর যাবৎ পড়ে রয়েছে, এখানে তার বাবাও নাই, মাও নাই, সব মারা গেছে, তার বাবার নামে রেকর্ড। এখন একটা জাল চক্র তারা করলো কি, যে একটা ভুয়া ওয়ারিশান সনদ বের করলো চেয়ারম্যান সাহেবকে ভুল বুঝিয়ে সম্পূর্ণ, যে ওনার যে মারা গেছে ওনার ওয়ারিশ আমরা এবং আমরাই দখলে। তারা এইভাবে খারিজ করে ফেললো, যেহেতু তারা বিদেশে আছে, তো খারিজ নিয়ে তারা বিক্রি করে ফেললো, অন্যের সম্পত্তি কিন্তু বিক্রি করে ফেললো। আচ্ছা, এটা এক ধরনের হতে পারে প্রতারণা। আরেকটা হচ্ছে যে জাল দলিল, এমনভাবে জাল দলিল তৈরি করলো, সে জাল দলিল তৈরি করে সে ওই সম্পত্তি যারা বিদেশে থাকে, হ্যাঁ, তাদের সম্পত্তিটা নিজেদের নামে খারিজ করে বিক্রি করে ফেললো। এটি এখানে বলা আছে যে কোনো ব্যক্তি যদি অন্যের সম্পত্তি বিক্রি করে ফেলে তাহলে এটা একটা অপরাধ হবে। তবে যদি বিদেশে থাকে কেউ, তার সম্পত্তি যদি তাকে ক্ষমতা দিয়ে যাওয়া হয় কাউকে, সে যদি বিক্রি করে সেটা আলাদা কথা, কিন্তু ক্ষমতা দিয়ে গেল না, এমনি পড়ে রয়েছে সম্পত্তিটা, আপনি যা করলেন মানে আপনার সেই সম্পত্তিটা, কিন্তু অন্য একটি লোক সেই ভুয়া কাগজপত্র বানিয়ে বিক্রি করে ফেলেছে, এটি কিন্তু একটা অপরাধ। এ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আর 4 নম্বরটা হচ্ছে দর্শক, যে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি সাজিয়া মিথ্যা পরিচয় দিয়ে যদি দলিল করে দেওয়া হয় সেটা, অর্থাৎ আপনার সম্পত্তি, আপনার আইডি কার্ড সব কিছু নকল করে আপনার নামে, অর্থাৎ আপনি সেজে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে সে জিনিসটা কলা করে দিয়েছে, মিথ্যা মানুষ সেজে কলা করে দিয়েছে, এটা কিন্তু ভূমি বিষয়ক একটি মারাত্মক অপরাধ। আচ্ছা, আর সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে যে দলিলের মধ্যে মিথ্যা তথ্য সংযুক্ত করা একটি অপরাধ। দলিলের মধ্যে মিথ্যা তথ্য সংযুক্ত করা একটি অপরাধ। আপনি কোনো সম্পত্তি ক্রয় করেছেন, সেই সম্পত্তিটির দলিলের মধ্যে লেখা আছে এরকম যে এই সম্পত্তিটি আমি মানে যিনি দাতা তিনি এটি 1992 সালে 1 আগস্ট এত নম্বর দলিল মূল্যে অমুক সাব রেজিস্ট্রি অফিসের থেকে কলা করেছেন। ওইখানে ওই সাব রেজিস্ট্রার অফিসে ওই দলিলটা সার্চ করে দেখা গেল যে মূলত ওই দলিলটা নাই, ওই যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা অন্য কোনো মানুষের, অন্য কোনো মৌজার, তেমন একটা মিথ্যা তথ্য দেওয়া আছে। আবার এরকম আছে যে ভায়া দলিল নেই, পীর দলিল নেই, তো তখন হুট করে অনেকে বলে ফেলে যে এসআর রেকর্ড আমার দাদার নামে হওয়াতে বাবার নামে হয়ে আছে এবং সেখান থেকে আমার ওয়ারিশ পেয়ে, মূলত দেখা গেল যে এসআর রেকর্ড অন্য কোনো তৃতীয় ব্যক্তির। ঠিক আছে, এরকম কোনো মিথ্যা তথ্য যদি কেউ সংবলিত করে তাহলে এটাও কিন্তু একটি অপরাধ। তো এই যে 5টি অপরাধ, এই 5টি অপরাধের জন্য এই আইনে 7 বছর কারাদণ্ড বিধান রাখা হয়েছে এবং অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে দর্শক। আচ্ছা, এখন এই মামলাটা কোথায় করবেন? এই মামলাটা আপনি জেলা প্রশাসক মহোদয় বরাবর করতে পারেন। আর জেলা প্রশাসক মহোদয় বরাবর এখন মামলাটা নেওয়া হবে না, এই কারণে যে এটি
না, এটি কিন্তু আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপনি মামলা করতে পারবেন। জেলা প্রশাসক মহোদয়ের বরাবর এটি মামলা করা যাবে না, কারণ আইনের 22 নম্বর ধারাতে এটি বলা আছে যে এই ধারাটি জেলা প্রশাসক বা মোবাইল কোর্টের আওতা বহির্ভূত। এইটা উপযুক্ত আদালত হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এখানে গেলে কিন্তু আপনি প্রতিকারটা পাবেন এবং 3 মাসের মধ্যে পাবেন। আরেকটা ব্যাপার হলো যে এরকম মামলা কিন্তু অহরহ হচ্ছে এখন। তো দর্শক, এটি ছিল আলোচনা। আপনারা সবাই ভালো থাকবেন।